তেসরা ডিসেম্বর 1971 সালে পাকিস্তান অপারেশন চেঙ্গিজ খাঁ শুরু করে। পাকিস্তানের এয়ারফোর্স ভারতবর্ষের বিভিন্ন এয়ারফিল্ডে বোমা নিক্ষেপ করে। মোট 11টা জায়গায় হামলা হয়। এরপর ইন্ডিয়া এর প্রতিরোধ শুরু করে। শুরু হয় ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ। সময়টা এমনই ছিল যখন পৃথিবীতে ভারতের শত্রু দেশের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা ভারতবর্ষকে ঘেরার চেষ্টা করছিল। সেই সময় ইউএসএসআর বা রাশিয়া ছিল পৃথিবীর একমাত্র দেশ যারা ভারতের জন্য সারা পৃথিবীর সঙ্গে শত্রুতা করে ফেলেছিল। এটা ছিল এমন একটা যুদ্ধ যে যুদ্ধের পর তৈরি হয় নতুন একটা দেশ, আর তার নাম বাংলাদেশ। ঘটনার সূত্রপাত 1947 সাল থেকে, যখন ইংরেজরা ভারত ছেড়ে চলে যাওয়ার সময় ভারতকে বিভক্ত করে দিয়ে যায় দুটো অংশে, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এই সময় একটা ভীষণ অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় গোটা দেশে। একে তো ধর্মের নামে দেশটাকে বিভক্ত করা হয়, যার ফলে ভারতবর্ষের দুটি রাজ্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একটি হলো পাঞ্জাব, অন্যটি বাংলা। পাঞ্জাবের কিছু অংশ চলে যায় পশ্চিম পাকিস্তানের মধ্যে এবং বাংলার পুরোটাই দ্বিখণ্ডিত হয়, যার একটি অংশ পূর্ব পাকিস্তান। এই বিভাজনের ফলে কিছু সংখ্যক মুসলিম ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে যায়। বিহার থেকে অনেক বিহারি মুসলিম বাংলাদেশে চলে যায়। আবার হিন্দুরা পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসে। এর ফলে দেশে বেশ কিছু জায়গায় দাঙ্গা হয়, তাতে অনেক লোক মারা যায়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি দেশের দুটি অংশের মধ্যে দূরত্ব ছিল 1500 কিলোমিটার। আর পূর্ব পাকিস্তানের বেশিরভাগ বাসিন্দাই ছিল বাঙালি, কিন্তু পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ বাসিন্দা ছিল পাঞ্জাবি, পাখতুন, বালুচ এবং সিন্ধিস। পাকিস্তানে বাঙালিদের সংখ্যা বেশি হলেও এদের আর্মি, পলিটিক্স, আমলা বা দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোনো অধিকার ছিল না। পশ্চিম পাকিস্তানের লোকেদের হাতেই ছিল সব কিছু। 1947 থেকে 1971 সালের মধ্যে পাকিস্তানে বহুবার মিলিটারি রুল চলে। এক কথায় বলতে গেলে কোনো পলিটিক্যাল পার্টি সুস্থভাবে পাকিস্তানের সরকার চালাতে পারত না। ইস্ট বেঙ্গল বা পূর্ব পাকিস্তানের যে সমস্ত লোকেরা ছিল তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছিল না। এমনকি ন্যাশনাল বাজেটের 75% পশ্চিম পাকিস্তানের জন্য ছিল, কিন্তু সরকারের রেভিনিউ ইনকামের 62% আসত পূর্ব পাকিস্তান থেকে। অর্থনৈতিক যে উন্নতি হচ্ছিল সেটা শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের হচ্ছিল। পূর্ব পাকিস্তানের কোনো প্রকার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছিল না। এইগুলো ছাড়াও এখানে সবথেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হলো ভাষার সমস্যা। জিন্নাহ সহ পাকিস্তানের অনেক বড় বড় নেতা এটাই মনে করত যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মিল তখনই হবে যখন দুই দেশের ভাষা এক হবে। এবং তারা বলতে গেলে পশ্চিম পাকিস্তানের যে সমস্ত নেতারা ছিল তারা পূর্ব পাকিস্তানকেও উর্দু ভাষা বলার জন্য বাধ্য করত। বাংলাদেশের বিভিন্ন সরকারি কাজ সহ বিভিন্ন জায়গাতে উর্দু ভাষা চালু ছিল। সাধারণ মানুষকে জোর করা হতো উর্দু ভাষা বলবার জন্য। পাকিস্তানের বেশিরভাগ মানুষ, বলতে গেলে 60% মানুষ বাংলাতে কথা বলতো, আর উর্দু ভাষাটাকে ল্যাঙ্গুয়েজ অফ এলিট বলে মনে করা হতো। অর্থাৎ যারা বেশি অবস্থাপন্ন ছিল, হাই প্রোফাইল লোক, তারাই উর্দুতে কথা বলতো। 21শে মার্চ 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার একটি জনসভা থেকে ঘোষণা করেছিল পাকিস্তানের একটাই ভাষা থাকবে, আর সেটা হলো উর্দু। এছাড়া আর কোনো ভাষা চলবে না। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. এরপর থেকে শুরু হয় বাংলা ভাষা আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে সেদিন হয়েছিল একটি বড় আন্দোলন মাতৃভাষার জন্য। বাংলাদেশের ছাত্র সমাজ ও রাজনৈতিক নেতারা একত্রে এই প্রতিবাদ করেছিল,
কিন্তু পাকিস্তানি আর্মি তাদের ওপর গুলি চালায়। 5 জন মারা যায়, রফিক, জব্বর, শফিউল, সালাম, বরকত। এরপর থেকেই 21শে ফেব্রুয়ারি দিনটাকে মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হতো পূর্ব পাকিস্তানে বা বর্তমানে বাংলাদেশে। 1956 সালে বাংলা ভাষাকে রাজ্য ভাষা হিসাবে ঘোষণা করা হয়। এটা ছিল বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলার ঐতিহ্যের বিজয়গাথা, যা পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে অনেক বেশি সাহস জুগিয়েছিল ও ঐক্যবদ্ধ করেছিল। 1999 সালে ইউনেস্কো ঘোষণা করে 21শে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হবে। 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধ হয়, আর এই যুদ্ধের পর এটা পরিষ্কার বোঝা যায় যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ডিফেন্স, ইকোনমি সহ আরও বিভিন্ন বিষয়ে পূর্ব পাকিস্তান অনেক পিছিয়ে আছে পশ্চিম পাকিস্তানের তুলনায়। পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নতির প্রস্তাব রাখা হয়, আর প্রস্তাব রাখেন শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টির একজন ফাউন্ডিং মেম্বার। এই প্রস্তাবে 6টি উল্লেখযোগ্য দাবি ছিল, যেখানে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা কারেন্সি, পূর্ব পাকিস্তানের জন্য আলাদা মিলিটারি, পূর্ব পাকিস্তানের যে রিসোর্সগুলি আছে অর্থাৎ যে জিনিসগুলি পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত হয় যেমন মাছ, শাকসবজি বা ফসল, সেগুলির দায়িত্ব পূর্ব পাকিস্তানে সরকারের হাতে দেওয়া। এই দাবিগুলি এমনই ছিল যে পূর্ব পাকিস্তানকে একটি আলাদা দেশের মর্যাদা দেওয়ার মতো। স্বাভাবিকভাবেই পশ্চিম পাকিস্তানের সরকার এই দাবিগুলিতে একেবারেই খুশি ছিল না এবং তারা এই সমস্ত ডিমান্ডগুলোকে রিজেক্ট করে দেয়। পশ্চিম পাকিস্তানের সরকার জানায় দাবিগুলি দেশের বিরুদ্ধাচারণ করছে, দেশকে ভাঙার কথা বলছে। 19শে জুন 1968 সালে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তখন পাকিস্তানে ছিল আইয়ুব খানের সরকার। পাকিস্তানের সরকার এটাই মনে করছিল যে শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ গঠন করার পরিকল্পনা করছে। তার সাথে আরও 34 জন মিলিটারি অফিসারকে অ্যারেস্ট করা হয়। তাদের বিরুদ্ধে যে কেস দেয়া হয় তার নাম আগরতলা কনস্পিরেসি কেস। এই সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং তিনি বাঙালিদের মুখ হয়ে উঠেছিলেন। তার গ্রেপ্তারের পর বাংলাদেশে বৃহত্তর প্রতিবাদ শুরু হয়। সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ে। এই আন্দোলন চলাকালীন সার্জেন্ট জাহারুল হক শেখ, যিনি ছিলেন মুজিবুর রহমানের একজন সহকারী, তাকে জেলের মধ্যে হত্যা করা হয়। এতে বাংলাদেশের মানুষ আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায়। 22শে ফেব্রুয়ারি 1969 সালে শেখ মুজিবুর রহমানকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। কিন্তু পরিস্থিতি এমন দিকে যাচ্ছিল যে জেনারেল আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন, আর সেটা ছিল 1969 সাল। তার জায়গায় আসে জেনারেল ইয়াহিয়া খান এবং জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দেয় তিনি পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন করবেন এবং 1969 সালে হয় সেই সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনের ফল ছিল চমকপ্রদ। এই ভোটে জিতে যায় আওয়ামী লীগ। 313টি সিটের মধ্যে 167টি আসন অধিগ্রহণ করে তারা। এই 313টি সিটের মধ্যে 169টি সিট পূর্ব পাকিস্তানের, যার মধ্যে 167টি আসন বা প্রায় সব আসনেই জিতে যায় আওয়ামী লীগের প্রার্থীরা। কিন্তু আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে একটিও আসন জিততে পারেনি। পশ্চিম পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি তারা 86টি আসনে জিতে যায়, কিন্তু পূর্ব পাকিস্তানে তারা একটিও আসন জিততে পারেনি। এই ফলাফল থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে দুটো পাকিস্তানের মধ্যে কতটা বিভেদ তৈরি হয়েছিল। কিন্তু এমনই একটা রাজনৈতিক দল পাকিস্তানে ক্ষমতায় আসে যারা পূর্ব পাকিস্তানে একটিও সিট জয়লাভ করতে পারেনি। যখন পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার তোড়জোড় চলছে, তখন পাকিস্তানে চলছে অন্য পরিকল্পনা। এই ভোটের ফলাফল দেখে তখনকার পিপিপি পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো তিনি ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করে এই ভোটের ফলাফলকে ক্যান্সেল করে দেওয়ার কথা বলেন। নিজেদের মনের মতন ভোটের ফল না হওয়ায়
এই ভোটের ফলাফলকে 1 মার্চ 1971 সালে বাতিল বলে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই এই ঘোষণা পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। তারা এটা বলতে থাকে, কিসের গণতন্ত্র, যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার পরেও তাদের ভোটকে বাতিল বলে ঘোষণা করা হয়, এবং কম ভোট পাওয়া একটি পার্টি তারা কিভাবে সরকার গঠন করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে নেমে পড়ে প্রতিবাদের ঝড়, এবং এই প্রতিবাদ থেকে স্বাধীন বাংলাদেশের আওয়াজ ওঠে। এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভিত্তিপ্রস্তর। এই সময় বাংলাদেশের মুসলিমরা তারা তাদের ধর্মের থেকে বাঙালি কালচার ও বাংলা ভাষাকে বেশি গুরুত্ব দিত। তারা চাইতো যে বাংলাদেশ একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হোক। সেইখান থেকেই দেশের নাম হয় বাংলাদেশ বা বাঙালিদের দেশ। আমি একজন বাংলাদেশি না হলেও বাংলাদেশের এই আন্দোলনকে আমি সম্মান জানাই এবং বাঙালি হিসাবে গর্ববোধ করি। 1971 সালের মার্চ মাস থেকেই আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু করে। বাংলাদেশে ঢাকা শহরে রেস কোর্সের মাঠে শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন, যে ভাষণ এখনো আলোচিত হয় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সময় বাংলাদেশে থাকা বাংলা ভাষাভাষী এবং উর্দু ভাষাভাষীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হতে থাকে। পূর্ব পাকিস্তানের সবাই যে স্বাধীন দেশ চাইতো এমনটা নয়, এমন অনেক মানুষ ছিল যারা পশ্চিম পাকিস্তানের সরকারকে সাপোর্ট করত, এবং তারাই পাকিস্তানের সেনাবাহিনীকে সাহায্য করত। 10 থেকে 13 মার্চের মধ্যে পাকিস্তানের সৈন্যবাহিনীর কিছু সদস্য সাধারণ পোশাকে বাংলাদেশে আসে একটি অপারেশন পরিচালনার জন্য। পূর্ব পাকিস্তানের আন্দোলনকারীরা নিজেদের একটি সামরিক সংগঠন তৈরি করে বা আর্মি তৈরি করে, যার নাম মুক্তিবাহিনী। পশ্চিম পাকিস্তানের যে আর্মি বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে ছিল, এই মুক্তিবাহিনী তাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। এখানে ইন্ডিয়ান আর্মির একটি অবদান আছে, কারণ তারা এই মুক্তিবাহিনীকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিল। পশ্চিম পাকিস্তান আবার তৈরি করে ইস্ট ইন্ডিয়া সেন্ট্রাল পিস কমিটি বা শান্তি বাহিনী গঠন করে। আর এই শান্তি বাহিনী বাংলাদেশে ভয়াবহ আক্রমণ চালায়। তারা হাজারো সাধারণ মানুষকে হত্যা করে এবং মহিলাদের ওপর ভয়ানক নির্যাতন চালায়। বাংলাদেশের যে সমস্ত শিক্ষিত ইন্টেলেকচুয়াল জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ ছিল তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছিল। বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার বলে সেই সময় কিছু ছিল না। পূর্ব পাকিস্তানবাসী তখন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। 25 মার্চ 1971 সালে পাকিস্তানের সরকার এক গণহত্যার পরিকল্পনা করে, অপারেশন সার্চ লাইট। এর অর্থ এটাই যে সমস্ত জনপ্রিয় ব্যক্তিরা বাংলাদেশের স্বাধীনতার দাবি জানাচ্ছে তাদেরকে খুঁজে বার করে হত্যা করা। শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। 25 মার্চ শেখ মুজিবুর রহমান তার গ্রেপ্তারির আগেই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিয়েছিল। এই সংবাদটা ছড়িয়ে পড়তে 25 মার্চ মধ্যরাত হয়ে গেছিল। সেই জন্য 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। এরপর বাংলাদেশের ছাত্র সমাজের উপরে পাকিস্তানের আর্মি হামলা করে এবং প্রায় 7,000 ছাত্র যুব মারা যায়। এই অপারেশন সার্চ লাইটের মাধ্যমে 30,000 বাঙালিকে হত্যা করা হয় এক সপ্তাহের মধ্যে। বাংলাদেশে থাকা সমস্ত বিদেশি সাংবাদিকদের বার করে দেওয়া হয়, বেতার মাধ্যম বিচ্ছিন্ন করা হয়। ঢাকা শহর তখন জনশূন্য শহরে পরিণত হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। এই গণহত্যার খবর পেয়ে একজন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি বাংলাদেশের নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সেই সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা নিজেদের প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। 10 এপ্রিল 1971 সালে বাংলাদেশের সরকার গঠন হয় কলকাতায় বসে। শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট এবং তাজউদ্দিন মোহাম্মদকে প্রাইম মিনিস্টার ঘোষণা করা হয়।
সেই সময় প্রায় 10 মিলিয়ন বা 1 কোটি রিফিউজি ভারতবর্ষে আশ্রয় নেয়। ইন্দিরা গান্ধী তখন এটা ভাবে এই 10 মিলিয়ন রিফিউজিকে ভারতবর্ষে স্থান দিতে যে পরিমাণ অর্থনৈতিক সাহায্য দরকার তার থেকে যুদ্ধে অংশগ্রহণ করে রিফিউজিদের নিজের ঘরে পাঠানো অনেক বেশি লাভজনক। 28 এপ্রিল 1971 সালে ইন্দিরা গান্ধী জেনারেল শ্যাম মানিক শাওকে যুদ্ধের প্রস্তুতির আদেশ দেন। জুলাই 1971 সালে ইন্দিরা গান্ধী সহ ভারতবর্ষের বিভিন্ন নেতারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলে ডাকা বন্ধ করে, তারা বাংলাদেশ বলে সম্বোধন করে। শ্যাম মানিক শাহ তার প্রথম কাজ শুরু করে বাংলাদেশের মুক্তিবাহিনীকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে। 3রা ডিসেম্বর 1971 সালের আগে অবধি ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো প্রকার সংঘর্ষ হয়নি, কিন্তু 3রা ডিসেম্বর 1971 সালে পাকিস্তান অপারেশন চেঙ্গিস খাঁ লঞ্চ করে এবং ভারতবর্ষের 11টি বিমান ঘাঁটিতে অ্যাটাক করে। পাকিস্তান সেই সময় এটা ভাবছিল যে ভারতবর্ষ যে কোনো সময় তাদের উপরে অ্যাটাক করে বাংলাদেশকে স্বাধীন করে দিতে পারে, তাই তারা আগে ভাগেই ভারতবর্ষের উপর হামলা করে দেয়। ইন্ডিয়ান আর্মির প্ল্যান ছিল পশ্চিম দিকে পাকিস্তানের বাহিনীকে আটকে দেওয়া এবং পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ভেতরে ঢুকে পাকিস্তানের বাহিনীকে খতম করা। ভারত যুদ্ধে অংশগ্রহণ করা মাত্রই পাকিস্তান ইউনাইটেড নেশনের কাছে আবেদন করে ভারতবর্ষ যেন এখনই তার সৈন্যবাহিনীকে ফিরিয়ে আনে। 4 ডিসেম্বর 1971 সালে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে এই নিয়ে গভীর বৈঠক হয়। এই সময় ইউএসএ পাকিস্তানের পক্ষে ছিল এবং ভারতের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা, চীন এবং ইংল্যান্ড তখন এটাই চাইছিল ভারতবর্ষ যেন যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন সেই পরিস্থিতিতে বাংলাদেশ বা বাঙালিদের ওপরে যে পরিমাণে অত্যাচার চলছিল সেটাকে মাথায় রেখে ভারতবর্ষকে সাপোর্ট করে। 6 ডিসেম্বর 1971 সালে ভুটান পৃথিবীর প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সানি দেওয়াল অভিনীত সেই বিখ্যাত বর্ডার সিনেমার কথা? হ্যাঁ, সেটাও ছিল এই 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধেরই একটি অংশ, যেটাকে ব্যাটেল অব লঙ্গেওয়ালা বলা হয়। 4 ডিসেম্বর পাকিস্তানের স্থলবাহিনী আক্রমণ করে। রাজস্থানের মরুভূমি দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে এক বিরাট বাহিনী। মেজর KS চাঁদপুরি, যার চরিত্রে মুভিতে সানি দেওয়াল অভিনয় করেছিল, তার নেতৃত্বে 120 জন ভারতীয় জওয়ান আটকে দিয়েছিল 2800 জন পাকিস্তানি সৈনিক সহ 40 পাকিস্তানি ট্যাঙ্ক বাহিনীকে, যেখানে 2 জন ভারতীয় শহীদ হয়েছিল এবং পাকিস্তানি সৈনিক মারা গেছিল 200 জনেরও বেশি। 36টি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল। ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের সময় পাকিস্তানের বন্দর নগরী করাচিতে ভারতীয় নৌবাহিনী দ্বারা একটি অপারেশন পরিচালনা করা হয়, যা ইতিহাসে অপারেশন ট্রাইডেন্ট নামে পরিচিত। এই অপারেশনটি 1971 সালের 4 ডিসেম্বর গভীর রাতে পরিচালনা করা হয়েছিল। সেই সময় এয়ারফোর্স রাতে অ্যাটাক করত না, যার ফলে ভারতীয় নৌবাহিনী রাতের সময়কেই বেছে নিয়েছিল। এর ফলে পাকিস্তানের জাহাজের ব্যাপক ক্ষতিসাধন হয়। এই অপারেশনের কারণে পাকিস্তানে তখন একটি ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ, গোলা বারুদ বহনকারী জাহাজ, একটি মালবাহী জাহাজ এবং করাচিতে একটি তেলবাহী ট্যাঙ্কারকে হারাতে হয়েছিল। সেই সাথে আরও কিছু যুদ্ধাস্ত্রের ক্ষতি হয় এবং বহু পাকিস্তানি সৈনিক মারা যায়। 8 ডিসেম্বর গভীর রাতে ভারত অপারেশন পাইথন পরিচালনা করে। পাকিস্তানি ফ্লিট ট্যাঙ্কার PNS ঢাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তেল সংরক্ষণাগার ধ্বংস করা হয়। এছাড়াও এই হামলায় করাচিতে নোঙর করা 2টি বিদেশি জাহাজও ডুবে গিয়েছিল। 10 ডিসেম্বর ভারতীয় গুপ্তচর সংস্থা পাকিস্তানের একটি মেসেজকে ডিকোড করে। তার থেকে জানা যায় আমেরিকার যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে আসার জন্য তৈরি হচ্ছে। USS এন্টারপ্রাইজের সাথে আমেরিকার যুদ্ধজাহাজ এয়ারক্রাফটরা এগিয়ে আসছে। তখন এটা ছিল পৃথিবীর সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, যাতে 70টি যুদ্ধবিমান ছিল। ভারতীয় সমুদ্র তট এবং আমেরিকার নৌসেনার মাঝখানে তখন ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার INS ভিক্রান্ত ছিল, যাতে মাত্র 20টি যুদ্ধবিমান ছিল। সেই সময় রাশিয়ার গুপ্তচর সংস্থা ভারতকে জানায় ইংল্যান্ডের এয়ারক্রাফট ক্যারিয়ার
ঈগল ভারতের দিকে এগিয়ে আসছে। পরিকল্পনা ছিল ইংল্যান্ডের জাহাজ আরব সাগর দিয়ে ভারতের দিকে এগোবে এবং আমেরিকার জাহাজ বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। রাশিয়ার প্রেসিডেন্ট লিওনিড বিজলি তাদের পরমাণু অস্ত্রে সজ্জিত জাহাজকে ভারতের উদ্দেশ্যে রওনা করে দেয়। তারিখ ছিল 13 ডিসেম্বর। রাশিয়ার জাহাজ আরব সাগর এবং বঙ্গোপসাগরে ঢুকে পড়ে। রাশিয়ার সাবমেরিন ইউএসএস এন্টারপ্রাইজকে ঘিরে ফেলে। এরপর ইংল্যান্ড আর না এগিয়ে মাদাগাস্কারের দিকে সরে যায় আর আমেরিকার জাহাজগুলো সেইখানেই দাঁড়িয়ে যায়। ভারতবর্ষের জন্য রাশিয়া যা করেছিল সেটা হয়তো ভারত সরকার আজীবন মনে রাখবে। 12 ডিসেম্বরের মধ্যে পাকিস্তান যুদ্ধে ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হতে থাকে। 16 ডিসেম্বর 1971 সালে ইন্ডিয়ান আর্মি ঢাকা শহরকে 4 দিক থেকে ঘিরে ফেলে। 30 মিনিট সময় দেওয়া হয় পাকিস্তানের আর্মি অফিসারদেরকে স্যারেন্ডার করার জন্য। 16 ডিসেম্বর 1971 সালে সেই ঐতিহাসিক স্যারেন্ডারে স্বাক্ষর করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা ছিল পৃথিবীর সবথেকে বড় স্যারেন্ডার। পাকিস্তানি বাহিনীর প্রধান জেনারেল এ খান নিয়াজি 93,000 সৈন্যসহ ভারতবর্ষের সেনাবাহিনীর সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করে। খুব কম লোকই জানেন যে মানেক শাহ এবং পাকিস্তানের তৃতীয় রাষ্ট্রপতি ইয়াহিয়া খান দেশ ভাগের আগে সহকর্মী ছিলেন। দেশ ভাগের সময় তারা আলাদা হয়ে গেলে ইয়াহিয়া খান মানেক শাহর লাল জেমস মোটরসাইকেল কেনার প্রস্তাব দেন। তিনি এর জন্য 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কথা রাখেননি। 1971 সালের 16 ডিসেম্বর যখন আত্মসমর্পণের পত্রে স্বাক্ষর করা হচ্ছিল, তখন মানেক শাহকে বলতে শোনা যায়, ইয়াহিয়া আমাকে আমার মোটরসাইকেলের জন্য 1000 টাকা দেয়নি, কিন্তু এখন সে তার অর্ধেক দেশ দিয়ে দিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জেডে ভুট্টোর মধ্যে আলোচনা শুরু হয়, আর এই চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I'm going. বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ইতিহাসের কোন ঘটনার কথা তোমরা জানতে চাও বা কোন গল্প শুনতে চাও সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। থ্যাংক ইউ।